আজকে আমরা 7.2 শুরু করতে যাচ্ছি ত্রিকোণমিতির, এবং সাথে সাথে আগের দুটি লেকচার তোমরা দেখেছো। টাইপ 1 এ কিছু ফর্মুলা আছে। তো ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ, একটা বক্স করা আছে। তো এই ফর্মুলাগুলো সাধারণত প্রমাণ করা উচিত। যেহেতু প্রমাণগুলো পরীক্ষায় আসে না, এই কারণে আর আমরা করি না। তবে যদি ফিল করতে চাই যে কিভাবে আসলো, তাহলে অবশ্যই আমার মনে হয় প্রমাণ করা দরকার। তো তোমরা নিজ প্রচেষ্টায় যদি প্রমাণগুলো দেখে নাও, তাহলে অবশ্যই পারবা। এত কঠিন না। তো আমিও প্রমাণ করিনি। তো প্রমাণগুলো আসলে করা উচিত। আবার বলছি, প্রমাণগুলো করলে তোমাদের জ্ঞান আরো বেড়ে যাবে যে কিভাবে আসলো। যদি নিজেরা না পারো, তখন আমাদেরকে বললে আমরা প্রমাণগুলো করে দেব। তো যেহেতু প্রমাণগুলো আসে না, এই কারণে অধিকাংশ ছাত্রছাত্রী এগুলো করার চেষ্টা করে না। তো স্বাভাবিকভাবেই যেহেতু প্রমাণগুলো করি না, সেহেতু এই ফর্মুলাগুলো আমার মনে রাখার একটা টেকনিক রাখতে হয়। তো সেই টেকনিকগুলো আমি এখানে বর্ণনা করেছি। টাইপ 1 এ আমরা যে ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে সাইন এবং কজ এর ফর্মুলা। আবার বলছি, টাইপ 1 এ আমরা যে ধরনের ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে সাইন এবং কজ এর ফর্মুলা। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো। আমি এই যে টাইপ 1 এ কিছু কথা লিখে রাখছি দেখবা। এই কথাগুলো কেবলমাত্র মনে রাখার জন্য। এটা যে একদম বইয়ের মতো বা এটাই সত্য হবে, এরকম কোনো কথা নেই। জাস্ট মনে রাখার জন্য আমরা কিছু টেকনিক লিখেছি, এবং কিছু ম্যাথ আছে যেটা হচ্ছে আমি বলছি এই টেকনিক দিয়ে হবে, এবং সেটা যে অন্য কোনো ফর্মুলা দিয়ে হবে না, এরকম কিন্তু নয়। ত্রিকোণমিতি তুমি যেভাবে করো না কেন, তোমার আনসার বা তোমার উদ্দেশ্য, তোমার গোল যদি ঠিক থাকে, তাহলে তোমার ওই ম্যাথ হয়ে যাবে। তার মানে কিছু অঙ্ক আজকে আমরা দেখাবো, সেটা আজকের কিছু ফর্মুলা দিয়েও করা যাবে, আবার অন্য কোনো ফর্মুলা দিয়েও করা যাবে। ঠিক আছে? তাহলে আমার এখানে ২ টা কথা মনে রাখতে হবে। ১ নম্বর কথা হচ্ছে, আমি কিছু কথা লিখেছি, সেটা শুধুমাত্র তোমাদের ভালোর জন্য। এটা কোনো বইয়ের লেখা না, বা এটা কোনো মানে এটাই হবে এরকম কোনো কথা না। দ্বিতীয়ত হচ্ছে, এখানে যে ম্যাথ আছে সেটা যে এই নিয়মেই হবে এরকমও না। অন্য কোনো নিয়ম দ্বারাও হতে পারে, বা অন্য কোনো সূত্র দ্বারাও হতে পারে। এটা একটু মনে রাখতে হবে। এটা একটা ত্রিকোণমিতির অ্যাডভান্টেজ বলতে পারো, যে তোমার যেকোনো ফর্মুলা দিয়ে হতে পারে এটা। তাহলে আমরা যেতে চাচ্ছি, কথা না বাড়িয়ে, যে আমি টাইপ 1 এ লিখে রাখছি যে যেহেতু এই ফর্মুলাগুলো আমরা প্রমাণ করিনি, তাহলে মনে রাখার টেকনিকটা কি? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসতে পারে। তো সেই টেকনিকগুলো আমি লিখছি, যে এখানে আসলে সাইন এবং কজের ফর্মুলাতে কোনো ধরনের ফ্রাকশন থাকে না। এই কারণে দেখো, প্রথম লাইনে লিখছি ইটস আ ফ্রাকশন মুক্ত ফর্মুলা। আবার বলছি, এটার মধ্যে কোনো ধরনের ফ্রাকশন থাকে না। সাইন এবং কজের ফ্রাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, সেই ভগ্নাংশ থাকে না। এটা ১ নাম্বার কথা থাকে। ২ নাম্বার কথা হচ্ছে যে সাথে মনে করিয়ে মনে মনে রাখবে, সাইন হলো সুষম বণ্টনকারী। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সাইন হচ্ছে কি? সুষম বণ্টনকারী। এটা একটু মনে রাখবা। তো কিভাবে হলো, এটা তো আমরা কিছুক্ষণ পরেই দেখব। দ্বিতীয় হচ্ছে কজের ক্ষেত্রে একটা মন্তব্য করেছি, যে কজ হলো অনেকটা ব্যতিক্রমী। কেন ব্যতিক্রমী? কারণ তিনি নিজের কাছে কখনো সব নিয়ে নেয়, অথবা সব দিয়ে দেয়। ব্যাপারটা কি বুঝছো? মানে এরকম একটা লোক তিনি, যিনি হচ্ছে হয় সব নিবে অথবা সব দিবে। এই কথাগুলো মনে রাখতে হবে, তাহলে আমাকে সাইন এবং কজের ফর্মুলা কখনো আমরা ভুলব না। আমি আবার বলছি, এই কথাগুলো যে লিখলাম, এটা জাস্ট হচ্ছে আমাদের জন্য, আমাদের মনে রাখার জন্য। ঠিক আছে? যেহেতু আমরা প্রমাণগুলো করে আসি, সেহেতু আমার এই কথাগুলো একটু দরকার। তাহলে দেখো, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো মিলিয়ে দেখতে চাই। আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো আমরা এই ফর্মুলাগুলোতে মিলাতে চাই। ১ নম্বর ফর্মুলাতে আমি চলে যাচ্ছি। এইখানে এখানে দেখতেছি এটা হচ্ছে সাইন a প্লাস b এর ফর্মুলাটা। তো দেখছিলাম, বা প্রথম কথা বলছিলাম, তাইলে এখানে ৩ টা কথা আমরা বলছি সব মিলিয়ে। ১ নম্বর কথা হচ্ছে এখানে এইটা, যে ফ্রাকশন থাকবে না। তো তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাল কালির যে বক্সটা করলাম এইমাত্র, এই যে এটা, সেটার মধ্যে কোনো ধরনের ফ্রাকশন নেই। আছে? না। ২ নাম্বার বলছে, সাথে মনে রাখবা সাইন হলো সুষম বণ্টনকারী। যেহেতু এখানে, এই যে এখানে দেখো সাইন আছে, তার মানে আমরা দেখতে চাই এটা কিভাবে সুষম বণ্টনকারী হয়। সুষম বণ্টনকারী মানে প্রত্যেকের সমান অধিকার আছে। তাহলে দেখো, এই যে ফার্স্ট পোরশনে সাইন এ কোণকে রাখলো, কজ হচ্ছে বি কোণকে রাখলো। এখানে যেহেতু সাইন আছে, এই কারণে সুষম বণ্টন করবে। ঠিক এই পরের টার্মে আইসা দেখো, কজ কি করছে? কজকে এ দিয়ে দিয়েছে। দেখো এখানে সাইনের সাথে এ ছিল। আর এখানে আইসা কজের সাথে হচ্ছে এ আছে। তার মানে কি? যে একবার ভাই সাইন বলতেছে, একবার ঠিক আছে, একবার যেহেতু আমি এঁকে নিছি, এবার তুমি এঁকে নাও। পরবার আমি বিকে দিই। নাকি বুঝো নাই? তাহলে আমার কি ফর্মুলাটা মনে থাকবে? দেখো, প্রথমবার কি করছে? সাইন প্রথমবার একে রাখছে, আর কজ হচ্ছে বিকে নিচ্ছে। তো সাইন বলছে, এই যে দেখো, যেহেতু সাইন আছে এখানে, প্রথম সাইন আছে, সাইন হচ্ছে সুষম বণ্টনকারী। তো সাইন পরের বার বলছে, ঠিক আছে ভাই, এবার তুমি এ নাও, মানে কজ কে দিছে, সাইন নিজে বি নিয়েছে। বলো তো বুঝছো কিনা? কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা। আর এখানে প্লাস আছে। দেখো, এই যে এখানে প্লাস আছে, এই যে এখানে প্লাস আছে, এই যে প্লাস আছে, এখানেও প্লাস হবে। আচ্ছা, পরের ফর্মুলাটা আমরা চলে যেতে চাই। এখন তোমরা নিজেরাই এটা বুঝতে পারবা। দেখো, এই sin a মাইনাস b এর ফর্মুলাটা কি আছে? বলছে sin a মাইনাস b এর ফর্মুলা একই রকম, যেহেতু sin আছে সুষম বণ্টনকারী হবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। শেষ। এবার cos এর ক্ষেত্রে আসি। এখানে কে আছে? বলে cos আছে। এই যে এখানে দেখো, এখানে কে আছে? cos আছে। তাহলে cos যেন কিরকম? বলছে cos হচ্ছে অনেকটা ব্যতিক্রমী। ব্যতিক্রমী মানে, এখানে দেখো ব্যতিক্রমীর ব্যাখ্যা হচ্ছে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। এই যে এখানে যেমন প্লাস থাকলে, দেখো এখানে প্লাস ছিল, এই যে প্লাস হইছে। এখানে অন্য নিয়ম। এটা হচ্ছে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। এই কারণে বলছি অনেকটা ব্যতিক্রমী। ঠিক আছে? যেহেতু এখন cos আছে, সেহেতু শুধুমাত্র সে ব্যতিক্রমী না, সে হয় তিনি নিজের কাছে সব নিয়ে নিবে, অথবা সব দিয়ে দিবে। কোনো সুষম বণ্টনকারী না সে। হয় আমি সব রাখবো, না হয় আমি একটাও রাখবো। এরকম। তাহলে দেখো, ১ নাম্বার কথা হচ্ছে আমরা এটা পাই গেলাম। এখানে যেহেতু প্লাস আছে, মানে একটা জায়গায় মাইনাস হবে, দিলাম মাইনাস।
কারণ ব্যতিক্রমী। ২ নাম্বার কজ সব নিয়ে নেয় অথবা দিয়ে দেয়। দেখো কজ এ কেও নিছে, বি কেও নিছে। পরবর্তীতে সে সব সাইনকে দিয়ে দিয়েছে। বলো তো বুঝছো কিনা? পারা যাবে কিনা? তাহলে ১ নাম্বার টাইপে আমরা যে ফর্মুলাগুলো পড়লাম আমরা এভাবেও মনে রাখতে পারব। আশা রাখি কোনো কোয়েশ্চেন নাই। তাহলে বক্স টাইপ 1 এটাকে বক্স 1 ও বলে থাকি আমি কখনো। তাই এটাকে তুমি বক্স 1 না দিয়ে আমরা টাইপ 1 বললাম। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আচ্ছা এটা দিয়ে এই যে জাস্ট হচ্ছে এই ফর্মুলাগুলো দিয়ে কি ম্যাথ আছে সেগুলো আমরা একটু দেখতে চাই। এটা আছে। এখানে কয়টা ম্যাথ আছে? ৫ টা ম্যাথ আছে। তুমি এগুলো দিয়ে করতে পারবা। ঠিক আছে? তো আমরা এক করে নিয়ে যেতে চাই কপি করে। তোমার সময় বাঁচানোর নিরিখে এগুলো আমরা করে রাখছি। তারপরে একটা করে গণনা করতে চাই। তো আমরা একটু ওকে এটা আছে। তো দেখো ১ম এই বলছে মান নির্ণয় করো cos 15 ডিগ্রি। এখন আমরা তো দেখো ক্যালকুলেটরে হইলে আমরা হচ্ছে সবসময় এই cos 15 ডিগ্রির মানটা ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করে ফেলতে পারি। কিন্তু এখানে ধরো তোমার এটা ২ মার্ক। আবার বলছি এটা হচ্ছে ২ মার্ক। তখন তো তুমি ক্যালকুলেটরতে শুধু লিখে দিলে হবে না। ২ মার্ক পাবা না। আবার অনেক সময় লিখে দেয় প্রশ্নে যে ক্যালকুলেটর ব্যবহার না করে cos 15 ডিগ্রির মান নির্ণয় করো। তখন আমরা কিভাবে করব? তো আমরা এমনভাবে করার চেষ্টা করব যাতে করে আমাদের পরিচিত কিছু মান চলে আসে। তো সেই পরিচিত মান কি সেটা একটু জানতে হবে। তো দেখো আ এমনভাবে আমরা 15 ডিগ্রিকে লেখার চেষ্টা করব যে এই ২ টা অ্যাঙ্গেলের মাধ্যমে যা আমরা পরিচিত আছে। আচ্ছা কিভাবে করলে আমরা 15 ডিগ্রি পেতে পারি সেটা একটু আমাকে ফিল করতে হবে। তারপর আমাকে হচ্ছে অগ্রসর হতে হবে। তো দেখো cos 15 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? আমরা কিরকম লিখতে পারি? সাপোজ আমি একটু দেখাতে চাই। আমরা ১ নাম্বার করছি, ২ নাম্বার আবার তোমাদের জন্য থাকবে। cos 15 কে আমরা কি এটা লিখতে পারি না যে ৪৫ মাইনাস 30? কেন আমি ৪৫ লিখলাম? অন্য কেন কিছু লিখলাম না কেন? যেমন সাপোজ আমি তো এরকমও লিখতে পারতাম ধরো ৫৫ ডিগ্রি থেকে তারপর হচ্ছে ৪০ এরকমও তো লিখতে পারতাম। এখানেও এটার বিয়োগফলও সব মিলে এটা হচ্ছে আমাদের 15 পাই। এখানেও হচ্ছে আমার 15 পাই। তাহলে আমি কেন এটা লিখলাম? কেন এটা লিখলাম না? এর কারণ হচ্ছে আমাদের যে পরিচিত অ্যাঙ্গেল গুলো আছে বা কোণগুলো আছে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। কারণ আমরা ৪৫ ডিগ্রির মান কিন্তু জানি, জানি না? বলো একটা বক্স আছে না ৪৫ ডিগ্রির মান জানি, আবার ৩০ ডিগ্রির মানও জানি। কিন্তু আমাদের কি বক্সের মধ্যে ৫৫ ডিগ্রির মান দেওয়া ছিল, ৪০ ডিগ্রির মান দেওয়া ছিল? এই কারণে আমরা যে কোণগুলোর মান জানি বা 9, 10 এ একটা বক্স ছিল তোমাদের মনে আছে sin 0 ডিগ্রির মান 0, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি তারপর হচ্ছে 90 ডিগ্রি এই মানগুলো ছিল। আমরা জানি cos a মাইনাস b যেহেতু ব্যতিক্রম এখানে একটা প্লাস আসবে, মাইনাস আছে প্লাস আসবে। এবং বলছিলাম cos হচ্ছে সবাইকে দিয়ে দেয় অথবা সব নিয়ে নেয়। তাই কি না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cos সব সে একবার নিবে, cos সব অ্যাঙ্গেল নিবে। আর এখানে যে ব্যতিক্রমী কারণ প্লাস মাইনাস থাকলে প্লাস হবে। এরপর আবার সব হচ্ছে দিয়ে দিবে। কাকে দিবে? sin কে দিয়ে দিবে। ওকে cos 30 ডিগ্রি। এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো এগুলো আমাদের জানা। cos 45 ডিগ্রি হচ্ছে 1 ওভার √2 আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ওভার 2 sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর cos 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন তুমি যদি এটাকে এমনি লিখতা ধরো সাপোজ cos 55 মাইনাস হচ্ছে 40 তখন কিন্তু তোমার ফর্মুলাটা এরকম আসতো cos 55 ডিগ্রি cos 40 ডিগ্রি প্লাস sin 55 ডিগ্রি আর cos সরি এখানে সব sin হবে sin 40 ডিগ্রি। এখন দেখো তুমি কিন্তু তখন স্বাভাবিকভাবে বলতে পারতা যে এটা দিয়েও তো আমি করতে পারতাম। কিন্তু করলে কি সমস্যা? তুমি কিন্তু cos 55 ডিগ্রির মান জানো না, cos 40 ডিগ্রির মান জানো না, sin 55 এর মান জানো না, sin 40 ডিগ্রির মান জানো না। তোমাকে এর জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে হতো। কিন্তু তুমি যদি এমন ২ টা জিনিসের আকারে লিখো যা তুমি জানো, এই দেখো এই মানগুলো কিন্তু তুমি সব জানো। তাহলে তোমার জন্য এরকম মান লেখা সম্ভব হবে এবং তাতে করে তোমার এই অ্যান্সার মিলবে। তোমার এটাও কিন্তু রাইট। এই যে নিচে যেটা লিখছো এটা কিন্তু রাইট। কিন্তু তুমি হচ্ছে এগুলো সম্পর্কে জানো না। এই কারণে এটা রাইট হবে না। সহজ কথা। বুঝাইতে পেরেছি? তাহলে এটা কেন লিখলাম না? আচ্ছা। এরপরে আমরা এখন মানগুলো লিখে ফেলব। তা মানগুলো লিখে দাও। আমরা জানি এটা কি লেখা যেতে পারে? আমরা 2√2 লসাগু নিতে পারি। যাই হোক বড় হয়ে গেছে। আচ্ছা 2√2 2√2 লসাগু নিলে এখানে থাকে হচ্ছে √3 প্লাস 1 আচ্ছা তুমি এখানে রেখে দিল হয়ে যাবে। কেউ একটু সুন্দর করে সাজায়। ধরো মনে করো প্রমাণে করে বলে দিল যে তুমি দেখাও যে এটার মান সমান হবে হচ্ছে 1/4 √6 প্লাস √2 তখন আমরা কি করব? নিচে 4 লাগবে। তো 4 লাগবে কখন? 4 হবে কখন? নিচে 4 হবে কখন? দেখো এই √2 এর সাথে যদি আরেকটা √2 গুণ করি তাহলে এই দুইটা মিলে হবে 2 তাহলে 2 দুগুণে 4 হবে। বলো তো বুঝছো কিনা? তাহলে এই যে √2 টা সেটা যে বাড়তি আনলাম এটাকে এখান দিয়েও তো আমাকে সবাইকে আবার গুণ করে দিতে হবে। তাই কিনা? বুঝতে পেরেছো কিনা? যদি তুমি আবার বলছি যে এখানে রাইখে দিলেও হয়ে যাবে। এই যে এখানে রাইখে দিলে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু কখনো যদি বলে দেখাও যে এরকম 1/4 এখানে √6 প্লাস √2 তখন তুমি কি করবা? মানে দেখো বুঝতে পারছো নিচে হচ্ছে যে 4 আছে। এটা হচ্ছে 4 তাহলে 4 বানাবো কিভাবে? এখানে এটাকে সরাতে হবে। এটাকে সরানো যায় কিভাবে? আরেকটা √2 গুণ করার মাধ্যমে। তাহলে আমরা দেখতেছি এই √2 গুণ করলে 2 হয় 2 আর এই যে আগে আছে একটা 2 তাহলে এটা 4 পেয়ে যাবো। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে? তো তুমি চাইলে ওভাবেও করতে পারো। তাহলে কিভাবে ওইটাতে যাবো? যদি প্রমাণ করতে বলে কখনো তাহলে আমরা এইটুকু পাই গেলাম। পরবর্তী লাইনে আইসা জাস্ট আমি এই বাড়তি কাজটুকু করব কি? এখানে একটা √2 দিব। কেন √2 দিব? কারণ নিচে যেহেতু আমাকে 4 বানাতে বলছে। আর এখানে দিব হচ্ছে √3
প্লাস 1 ওভার এখানে 2√2, এই যে দূর দেখতেছো এটা যেহেতু বাড়তি তো সেটাকে আবার ভাগ করে দিতে হবে। তো আমি আবার এখানে দিয়ে দিলাম। দেখো এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। 1/4 আর এখানে থাকে হচ্ছে দেখো √6 √6 প্লাস √2, এটা হচ্ছে আমাদের প্রুফ। যদি প্রমাণ করতে বলে দেয়, এখানে আসতে বলে তাহলে এখানে আসবা, না হলে এখানেই রাইখা দিবা আনসার। ঠিক আছে? আচ্ছা পরবর্তীতে বলো tan 75 কে আমি কিভাবে লিখতে পারি? আচ্ছা, আমি কি এমন ভাবে লেখার চেষ্টা করব যাতে করে আমার tan 75 কে কিভাবে লিখতে পারি? আচ্ছা, tan 75 কেমনে লিখতে পারি না বলো? tan 45 প্লাস 30, কারণ এই দুইটার মানে আমরা জানি। এখন দেখো এই অঙ্কটা আমরা আর করছি না, কারণ হচ্ছে এই ফর্মুলাটা তোমাকে এখন শেখানো হয়নি। tan এর কোনো ফর্মুলা এখনো শেখানো হয়নি, আমরা সেটা পরবর্তীতে বলবো। তাহলে এটাকে আমি এখান থেকে মুছে দিলাম, পরবর্তীতে নিয়ে যাবো। তবে আমাদের এতটুকু ধারণা রাখতে হবে যে এখানে দেখো এমন ভাবে আমরা যেন অ্যাঙ্গেল গুলাকে লিখি এই যে অ্যাঙ্গেল গুলাকে এমন ভাবে লিখি যাতে করে আমাদের সবকিছু পরিচিত হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী টাইপ বা পরবর্তী ম্যাথে। দেখো ম্যাথ 2 তে তাহলে এই ম্যাথটা এখানে না লিখে আমরা সেটাকে পরবর্তী টাইপে নিয়ে যাই। আচ্ছা, এখানে তাহলে একটা ম্যাথ আসবে, সেটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি স্টার দিয়ে 10 75। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী ম্যাথটা বলছে ম্যাথ 2 যে sin a মাইনাস b প্লাস c কে বিস্তৃত করো। এটার ব্যাখ্যা কি, এটা আমি এখানে নিয়ে যাচ্ছি না, বরং তোমাকে এখানে আমি বলে দিচ্ছি, তুমি পারবা। দেখবা ছোটকালে আমাদেরকে এই ফর্মুলাটা আগে শেখানো হতো, a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এর পরবর্তীতে লিখতো যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর ফর্মুলা লেখো। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে আসলে যে এই যে এটা দিয়েই তুমি করবা, ফর্মুলাটা দিয়ে কিভাবে করতা তখন ছোটকালে? এরকম করতা যে ছোটকালে মনে মনে এরকম করতা, একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে a প্লাস b কে একটা এলিমেন্ট হিসেবে কল্পনা করে নিতা যে এটাই হচ্ছে আমার a, আর c কে মনে মনে b ধরে নিতা। তখন আমরা দেখো এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তখন কি করতা? a স্কয়ার প্লাস 2 a মানে কি a প্লাস b, b মানে কি c প্লাস c স্কয়ার, এরকম করতা না? এই ব্যাপারটা একই রকম। আচ্ছা, এখন যেটা করবো বিস্তৃত করা মানে সেই একই রকম। দেখো তো আমরা সাইন a প্লাস b এর ফর্মুলা পড়েছি বা সাইন a মাইনাস b এর ফর্মুলা পড়েছি, তাহলে এটা পারবো না? তিনটা বলাটা পারবো না, তাহলে আমি কি করবো? একদম ছোটকালের মতো এরকম করবো। কি করবো দেখো ছোটকালের মতো, সেটা হচ্ছে সাইনের জায়গায় সাইন রাখবো, একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এই যে a মাইনাস b কে এই পুরাটাকে আমরা হচ্ছে a হিসাবে কল্পনা করবো, প্লাস এই c হচ্ছে b হিসাবে কল্পনা করবো। তাহলে আমরা জানি সাইন a প্লাস b এর সূত্র কি? বলছে সাইন যেহেতু সুষম বণ্টনকারী এবং কোনো ব্যতিক্রমী না, অর্থাৎ প্লাসের জায়গায় প্লাস মাইনাসের জায়গায় মাইনাস থাকে, অর্থাৎ এখানে প্লাস আছে প্লাসই হবে। তো এখানে কি আসবে তখন? সাইন a cos b, যেহেতু সুষম বণ্টনকারী, এর পরের বার আইসা cos হচ্ছে আবার নিবে হচ্ছে a মাইনাস b কে, cos a মাইনাস b কে নিবে, এবং সাইন হচ্ছে c কে নিবে। এখন তুমি কি করবা? আবার দেখো এখানে কিন্তু তোমার সাইন a মাইনাস b এর সূত্র পড়ে গেছে, তাহলে সাইন a cos b, তারপর হচ্ছে মাইনাস cos a সাইন b, এদের প্রত্যেকের সাথে কিন্তু cos c গুণ আকারে আছে। সিমিলারলি এখানে দেখো cos a মাইনাস b, cos যেহেতু ব্যতিক্রমী ওখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে cos a cos b প্লাস সাইন a সাইন b, এখানে একটা সাইন c দিয়ে গুণ। এখন সবার সাথে এই দেখো এই গুণ করে দাও, এটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, গুণ করে দাও তাহলেই হয়ে যাবে। আমি কি বলতে চাচ্ছি? বলতে চাচ্ছি যে এইটার সাথে তুমি গুণ করবা এটাকে, আবার এই টার্মের সাথে এটাকে গুণ হবে, পরবর্তীতে আবার এই টার্মের সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো এগুলো স্বাভাবিক, এটা এগুলো পারা যাবে আসলে। হ্যাঁ, এগুলো আর করে দিলাম না, সুন্দরভাবে তোমাকে একটু হিন্টস দিলাম ছোটকালের সাথে এটা একটু মিলে। এরপরটা বলছে দেখো প্রমাণ করো যে, প্রমাণ করো যে, আরেকটা কথা হচ্ছে যে আমি কেমনে বুঝবো এই অঙ্কগুলো যে এইগুলা দিয়েই করতে হবে? সেটা বোঝানোর জন্য বলছিলাম যে এখানে কোনো কিন্তু ফ্র্যাকশন থাকবে না। সহজ কথা, ফ্র্যাকশন মুক্ত। দেখো এই যে এখানে যে কয়টা ম্যাথ আছে টাইপ 2 এর আগ পর্যন্ত, ম্যাথ 5 পর্যন্ত কোনো ধরনের ফ্র্যাকশন নাই। ফ্র্যাকশন আছে দেখো তো? এগুলোর মধ্যে কোনো ধরনের ভগ্নাংশ আছে? ভগ্নাংশ নাই। যেমন এই অঙ্কটার মধ্যে ম্যাথ 3, তাহলে আমাকে ম্যাথ 1 শেষ। এই যে এটা শেষ, এটা শেষ। এরপরে এটা শেষ করলাম। এরপর দেখো ম্যাথ 3 তে গেছি, কোনো ধরনের ফ্র্যাকশন নাই। তাহলে আমি এটা দিয়ে করতে পারি। আমার কল্পনায় রাখতে হবে আমি। আমি কিন্তু আগেই বলে রাখছি শুরুতে যে আমার কি শুধুমাত্র এটা দিয়েই ম্যাথ করতে হবে? আর কোনো ফর্মুলা দিয়ে কি আমি ম্যাথ করতে পারবো না? অর্থাৎ ফ্র্যাকশন নাই দেখে শুধু কি এটা দিয়েই করতে হবে এরকম বাধ্যতামূলক না, বাধ্যতামূলক না। তুমি চাইলে অন্য কোনো ফর্মুলা দিয়েও করতে পারো। ত্রিকোণমিতিতে এরকম কোনো বাধ্যতামূলক কিছু নাই। তাহলে আমি সাধারণত আমার মনে রাখার জন্য আমি এভাবে এই টেকনিকগুলো তোমাদেরকে আ বলে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছে প্রমাণ করো যে, কি বলছে দেখো sin a, তুমি মনে মনে এভাবে পড়ে নিবা যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস আমরা যেহেতু sin a, এই যে ফর্মুলাগুলো পড়েছি দেখো, এই যে ফর্মুলাগুলো পড়েছি এগুলো কিন্তু sin a b, এই a b কি? এগুলো কিন্তু অ্যাঙ্গেল বা কোণ। ঠিক আছে? তো আমরা এখানের ম্যাথগুলোকেও মনে মনে পড়ার চেষ্টা করব a b দ্বারা, তাহলে আমার পরিচিত হয়ে যাবে। তাহলে sin এর জায়গায় আছে, এটাকে যদি আমি b হিসেবে কনসিডার করি, এই পুরো ব্যাপারটাকে, পুরো ব্যাপারটা বলতে আমি বুঝাচ্ছি ভিতরের পোরশনটাকে, ভিতরের পোরশন বলতে এইটার কথা বলছি। এটাকে যদি আমি b হিসেবে কনসিডার করি, তাহলে দেখো sin a ইনটু sin b, কেন এটা b হলো? কেন এটার নাম a দিলেন না?
এর কারণ হচ্ছে এ তো এতটুকু, দেখো এটাকে বলা হয় এ, কিন্তু এখানে এর সাথে সামথিং কিছু আছে, তার মানে এটা কোনোদিন এ হতে পারে না। বুঝতে পেরেছো? এই কারণে এটার নাম ভিন্ন কিছু দিয়েছি। না আমি যদি এখন ধরে নিই যে এটার নাম হচ্ছে, ধরে নাও যে এ প্লাস 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার বি, তাহলে দেখো তো মিলে যায় না, সাইন এ সাইন বি প্লাস কজ এ। কিন্তু দেখো এখানে আইসা এটা কিন্তু আবার একটা সমস্যা করছে। এটা হচ্ছে এ প্লাস 120, তার মানে এ প্লাস 30 ডিগ্রিকে বলছে বি, তাহলে এ প্লাস 120 কে আমি বি বলতে পারি? তুমি বলো বি বলতে পারবো? না। কি বলতে হবে আমাকে? বলতে হবে হচ্ছে অন্য কিছু। তাহলে এটাকে কি আমি এরকম বি আকারে সাজায় লিখতে পারি? বলে কেমনে পারি, তো বলে হচ্ছে 90 ডিগ্রি প্লাস এ প্লাস 30 লিখলে তো হয়ে গেল। তাহলে আমাদের জন্য বেশি সহজ না? এখন দেখো তুমি বলতে পারো ভাইয়া আপনি এ প্লাস 120 কে সি ধরলেন না কেন? তাহলে তুমি একটা কথা বুঝো, তাহলে তোমার কিন্তু আননোন চলে আসে তিনটা জিনিস। কয়টা বলছি? তিনটা। আননোন বলতে অ্যাঙ্গেল তিনটা চলে আসে। একটা হচ্ছে এ, একটা তো এ আছেই, এটার নাম দিছো তুমি আবার বি, পরেরটা আবার চলে আসছে সি। তাহলে এরকম কোনো ফর্মুলা আমরা পড়েছি? তিনটা অ্যাঙ্গেল যুক্ত কোনো ফর্মুলা পড়েছি? দেখো এখানে সবকিছু দুইটা অ্যাঙ্গেল, দুইটা কোণ, দুইটা কোণ, দুইটা কোণ। বলো তো বুঝছো কিনা? বুঝতে পারছো কিনা? এই কারণে ওইটার নাম আর সি দিচ্ছি না, বরং আমি এমন ভাবে চেষ্টা করছি যে আমি বিতেই রাখতে চাই। তাহলে 90 ডিগ্রি তো আমার কোনো কিছু নাম না, 90 ডিগ্রির মান তো আমরা জানি। আর এ প্লাস 30 এটা কিন্তু বি, তাহলে দেখো দিন শেষে এ প্লাস 120 হয়ে গেল। বলো তো বুঝছো কিনা? তাহলে আমি যেটা তোমাদেরকে বুঝাতে চাই, সবসময় চেষ্টা করবা যে কমানো, কমানো বলতে যেটা আননোন, মানে আমি বলতে চাচ্ছি যেমন এ, বি, সি এই অ্যাঙ্গেল গুলো চাইলে আমরা নিতে পারতাম, সি কে নিতে পারতাম, কিন্তু আমি যদি এমন কোনো কিছু পাই যে সি কে আমি বি এর মাধ্যমে লিখতে পারি, তখন আমার জন্য এটা ভালো না? তুমি বলো তখন আমার জন্য মোট আননোন কয়টা হবে? বলে এ আর বি হবে। মানে এখন কিন্তু আননোন যদি এ বি সি লেখো তাহলে তিনটা আননোন, কিন্তু তুমি যদি সি কে বি এর মাধ্যমে লেখো, তার মানে বুঝো সি কে লিখলে সাপোজ বি প্লাস 90 ডিগ্রি এরকম আকারে লিখা গেল, তার মানে এবার আননোন কয়টা বলো? আননোন কিন্তু দুইটা, কারণ এ আর বি আননোন, কারণ বি এর মানে এখানে বসায় দিতে পাওয়া যায় নাকি? বুঝো নাই? তাহলে এই কথাগুলো একটু মনে রাখতে হবে, এই কনসেপ্টগুলো একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব যে এমনভাবে লিখতে যাতে করে আমার আননোন সংখ্যা কমে যায়। আননোন মানে অপরিচিত জিনিস। ঠিক আছে? তাহলে একটা সমীকরণের মধ্যে আননোন বেশি থাকলে সেটা আমার জন্য কি স্বস্তিকর? কোনোদিনও না। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কপি করতে চাই, এটা কপি করে নিয়ে যেতে চাই। ওকে, কপি করো এই অঙ্কটা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের উদ্দেশ্য কি। এটা যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমি করে ফেলি। দেখো, তো আমি এটাকে সুন্দর করে লিখতে চাই। সাইন এ এই জায়গায় আছে, এটা আছে সাইন বি, বি লিখবো না, মনে মনে বলবো বি। আর এখানে আছে কজ এ, এটাকে লিখতে পারি কি সাইন, কিছুক্ষণ আগে দেখাইছি যে 90 ডিগ্রি প্লাস এ প্লাস 30। ওকে, এখন এটা তো আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা সমান আমাকে দেখাইতে হবে √3/2। ঠিক আছে? আচ্ছা দেখো তো, এটা আমরা যথারীতি রেখে দেবো সাইন এ, ব্র্যাকেট দেই না, আর সাইন এ প্লাস 30, এখান থেকে লিখতে পারি কজ এ। দেখো এখানে 90 ডিগ্রি আছে, তার মানে 1 × 90 ডিগ্রি প্লাস এই পুরো ব্যাপারটাকে থিটা হিসেবে কনসিডার করো। থিটা তার মানে দেখো বিজোড় সংখ্যা দ্বারা গুণ আছে, মানে 1 দ্বারা গুণ আছে, সাইন আর সাইন থাকবে না, সেটা হয়ে যাবে কস। এরপর এর সামনে কি একটা প্লাস হবে না মাইনাস হবে? এই কজের সামনে, এই কজের সামনে কি প্লাস হবে না মাইনাস হবে সেটাও নির্ধারণ হবে জাস্ট এই পুরো ব্যাপারগুলোর উপর, তাই কিনা? বলছিলাম কিনা? তো দেখো আমরা সেটাকে কিভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে হয়ে যাবে কস, এরপর দেখো 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এই যে 90 ডিগ্রি মানে এই পোর্শন, তারপরে এখানে আসছে, তাহলে এখানে তো সাইনের ঘর কি পজিটিভ, তার মানে এখানে পজিটিভ থাকবে, তাহলে এখানে থাকবে কি এ প্লাস 30, তো থিটাটুকু চলে আসবে। ওকে, বলো বুঝতে পারছো কিনা? এবার একটু কল্পনা করো, সাইন এ এটা তো এ আছেই, এটা হচ্ছে বি, সাইন এ সাইন বি, কজ এ কজ বি, কি বলছিলাম যে হয় সব নিয়ে নেয় অথবা সব দিয়ে দেয়, এই ব্যাপারটা কি? এটা হচ্ছে কস। আর ব্যতিক্রমী ফর্মুলা বলছিলাম, এখানে যেহেতু প্লাস আছে তার মানে মাইনাস হবে, তার বলো তো কি লেখা যেতে পারে? কি লেখা যেতে পারে? কে বলতে পারে কি লেখা যাবে? তাই তাড়াতাড়ি বলো, কোন ফর্মুলা পড়ে? কি বলছিলাম? আবার বলে দিই, কজ হচ্ছে ব্যতিক্রমী ফর্মুলা। কজ, আবার বলছি, কজ হচ্ছে ব্যতিক্রমী, সে সবাইকে সব দিয়ে দেয় অথবা নিয়ে নেয়। ব্যতিক্রমীর ব্যাখ্যা হচ্ছে প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে হচ্ছে প্লাস হবে, এটা বলছিলাম। দেখো তো কারো মনে আছে কিনা? এগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে, জানতে হবে এবং শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে এখান থেকে আমরা কি লিখবো? এটা লিখবো কি কজ এ, আচ্ছা কজ এ মাইনাস বি, তাই না? আচ্ছা, একটু দাঁড়াও, আমাকে আমার একটা সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা কজ এ এই হিসাবে আমরা বড় অ্যাঙ্গেলটাকে রাখলাম, আর মাইনাস বি, কজ এ এই হিসাবে এটাকে মনে করো এ হিসাবে ধরলাম, অথবা কেউ চাইলে এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। কজ এ, তারপর মাইনাস, তারপর হচ্ছে বি, তাহলে বি কি এ প্লাস 30। যে কোনো ভাবে তুমি লিখতে পারো, এটা দিয়েও লিখতে পারো, এটা দিয়েও লিখতে পারো। এখন দেখো আমি যদি এটা দিয়ে করি, বলে এটা দিয়ে করি, তখন কি হয় দেখো, কস সরাসরি 30 আসে, তাহলে এখান থেকে লিখতে পারি কস 30 ডিগ্রির মান কত? √3/2। আচ্ছা তুমি বলতে পারো যে ভাই এটা দিয়ে করলে তো হবে না, দেখি এটা দিয়ে করলে হয় কিনা। দেখো কস
এটাকে ভেঙে লিখলে cos a, এখানে মাইনাস এ মাইনাস, এখানে মাইনাস 30। আচ্ছা, তাহলে a আর a কাটা গেল, থাকবে হচ্ছে cos মাইনাস 30। এবার দেখো তোমার, আমরা জানি যে cos প্রথম লেকচারে বলছি মাইনাস থিটা যে কথা, cos থিটা একই কথা। কেন? কারণ এটা ফোর্থ কোঅর্ডিনেটে থাকে বলছিলাম কিন্তু, মাইনাস যেহেতু মাইনাস 30 ডিগ্রি মানে এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে এটা মাইনাস 30। আর এখানে এই কোঅর্ডিনেটে তোমার বা এই চতুর্ভাগে হচ্ছে cos এবং sec পজিটিভ এই কারণে। ঠিক আছে, তাহলে এখানেও দেখবা এটা আসবে cos 30। তার মানে এটাকে লেখা যায় √3/2। বলো তো বুঝছো কিনা, কথাগুলো বোঝা গেছে কিনা? তুমি যে কোনোটা দিয়ে করতে পারো, আমি মুছে দিলাম। তাহলে এটা এই পর্যন্তই করে দিলাম, তাহলে এটা আমরা বুঝতে পারছি এটা রেজাল্টটা কত হবে। ওকে, এরকম এরকম ব্যাখ্যা সহ করতে হবে, শিখতে হবে, তাহলে আমাদের হবে। তাহলে এটা রেজাল্ট আসবে √3/2, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, পরবর্তীতে যেতে চলে যাই। দেখো পরবর্তীতে বলছে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করতে বলছে 1 প্লাস cot আলফা tan বিটা ইকুয়ালস টু হচ্ছে 0। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তাই না? তো এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং এইগুলা কিন্তু আসতে পারে মানুষকে বিভ্রান্তি করে ফেলার জন্য। তো দেখো আমার একটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে এটাকে একটু কপি করি, তাহলে হয়ে যাবে। আচ্ছা, কপি করলাম, কন্ট্রোল সি। এরপর এটাকে আমরা নিয়ে যেতে চাই নিউ পেজ। এটা দেখো, এটার মধ্যে আমরা দেখতেছি এটার মধ্যে কোনো ধরনের ফ্রাকশন নেই। আচ্ছা, দেওয়া আছে বলছে, তার মানে দেখো এখান থেকে 0 বর্গমান করতে বলছে। আমি যদি কোনো মতে আহ, কিছু পেয়ে যাই, সাপোজ এটা দেখো আমার একটা গোল, দেখো বা কোথায় যেতে চাই। আচ্ছা, আমি যদি লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে মনে করো, আগে কিন্তু আমি এরকম চিন্তা ভাবনা করছি যে আমাকে কি করলে অঙ্কটা মিলবে। নানাভাবে করা যেতে পারে, বারবার বলছি কিন্তু এভাবেই করতে হবে এরকম কোনো কথা নেই, তাই না? এটা তো লেফট হ্যান্ড সাইড, সরি। আচ্ছা, এরপর দেখো আমি যদি কোনোভাবে এই পোর্শনটাতে, আবার বলছি এই পোর্শনটাতে আমি -1 পেয়ে যাই, তাহলে কিন্তু আমার অ্যান্সার শেষ। দেখো পারলে 0 চলে আসে, নাকি বুঝো না কেউ? আচ্ছা, সেটা পাওয়ার জন্য আমাকে কি দরকার? -1 পাওয়ার জন্য সেটাও একটু ফিল করো। আমি যদি লিখি কট আলফা, আর এই ট্যান বিটাকে যদি কোনোভাবে এরকম লেখা যায় তো মাইনাস আলফা, তাহলে কিন্তু হয়ে যায়। দেখো তো এতটুকু ফিল করছো কিনা? এরপর দেখো 1 প্লাস কট আলফা, আলফা মানে কি? কট মানে কি? 1/tan আলফা। এখানে দেখো আবার আমরা জানি কিন্তু tan মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস tan থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি কি tan মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস tan আলফা, তাই কিনা? তাহলে এখানে একটা মাইনাস, এখানে tan আলফা লেখা যায়। তাহলে এই দেখো এইটা আর এটা কাটাকাটি হয়ে গেল, হয়ে যাবে হচ্ছে দিন শেষে 1 - 1 = 0। বলো তো বুঝছো কিনা? এই যে মাইনাস এটার সাথে গুণ করে দাও, বলো বুঝছো কিনা? তাহলে দেখো এরকম একটা ভাবে আসবে, আমি এতটুকু বুঝতে পারতাছি, ফিল করতে পারতাছি। তাহলে আমাকে এখন তো আগে আমি এই কথাটা না পাইলে, তুমি বলো এই কথাটা যদি আমি না পাইতাম, কখনো কি লিখতে পারতাম? এরকম আসতে পারতো? এটার কোনো গ্যারান্টি আছে? সুতরাং তুমি আগে কিন্তু এটা লিখতে পারবা না। তাহলে তুমি কিন্তু আগেই লিখতে পারবা না। আচ্ছা, তাহলে তোমাকে বুঝতে হবে যে এগুলো তৈরি করতে হবে। সেই তৈরি করা জিনিসটা কোথা থেকে আনতে হবে বলছে, এই কারণে দেখবা অনেক বইতে সবসময় গোল না ভেবেই, আবার বেশি উদ্দেশ্য না ভেবেই তারা ম্যাথ করা শুরু করে দেয়। তাহলে আমরা এই ম্যাথটুকু এখানে নিয়ে আসলাম, তারা কি করছে অনেক বইতে শুধু শুধু এখান থেকে নিয়ে আসে কি, যে দেওয়া আছে। তা আমরা এভাবে করবো না, আমরা আগে আমাদের লেফট হ্যান্ড সাইডটাকে লিখবো, এরপর কল্পনা করবো এখানে কি আনতে পারলে আমাদের জন্য ভালো হয়। নাকি বুঝো নাই? কিভাবে করবো তাহলে আমি সেটা একটু দেখাই দিই। বই যেভাবে করছে সেভাবে আমি করতে চাই না। এভাবে এটাকে দেখবা লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড লেখার পর এখানেই তুমি বুঝতে পারতেছো যে এরকম কোনো কিছু আনতে হবে আমাকে, যে বিটা সমান সামথিং অথবা আলফা সমান সামথিং। আচ্ছা, তারপর এটাকে 1 নং সমীকরণ দিবা। 1 নং সমীকরণ পর এরপর যেতে হবে যে আমাকে আর কি কোনো পথ আছে? বলছে হ্যাঁ, একটা পথ তোমাকে দিয়ে দিয়েছে। পথ বলতে আমি বুঝাচ্ছি যে রাস্তা। আর কি কোনো রাস্তা আছে? বিপদে পড়ে গেছো তো। কারণ এখানে তুমি আর কিছু জানো না। তো এই রাস্তাটাকে মনে মনে যে নিয়ে আসবা কোথাও, যে এখানে এই রাস্তাটাকে আমি লিখবো যে দেওয়া আছে। বুঝাইতে পারছে কি? তাহলে সেই রাস্তাটাকে আমি এরকম করে নিয়ে আসলাম পাশে। যেটা দেওয়া আছে। দেওয়া আছে পর আমাকে একটু ফিল করতে হবে। দেখো cos আলফা কি দেওয়া আছে? দেওয়া আছে cos আলফা cos বিটা মানে sin আলফা sin বিটা। এবার মনে প্রশ্ন আসতে পারে এই ব্যাপারটা কি? বলছে cos এর সূত্র হয় সব দিয়ে দেয় অথবা সব নিয়ে নেয় এবং ব্যতিক্রমী। তার মানে এখানে আসবে cos আলফা প্লাস বিটা। কোনো কোশ্চেন আছে? কেন এখানে মাইনাস আছে, এখানে প্লাস, আর এখানে 1। আচ্ছা, cos 1 কে কি আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি। তার মানে বুঝতে পারতেছো এইটা দেখো আলফা প্লাস বিটা একটা ব্যাপার। ঠিক আছে, দেখো আলফা প্লাস বিটা এগুলো হচ্ছে অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেলের যোগ করলাম, যোগ করার পর তাদের cos নিলাম, সেটা যে মান দিবে cos 0 ডিগ্রি মান সেই একই দিবে। তার মানে কি আমরা এতটুকু বুঝতে পারি যে এখানে আলফা প্লাস বিটা এটা হচ্ছে 0 ডিগ্রি এর সমান হবে, নাহলে কোনোদিনও এই দুইটা জিনিস সমান হতে পারে না। নাকি বুঝো নাই? এই দেখো এখানে বলে দিয়েছে এই কথা যে তুমি আলফা প্লাস বিটা নিয়ে তাদের যোগ করলা, যোগ করার পর এখানে cos লাগাই দিলে, সেটা যেই মান গ্রহণ করবে cos 0 ডিগ্রির মান সেই একই হবে। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আলফা প্লাস বিটার হবে হচ্ছে 0। বলো তো বুঝছো কিনা? এটা কিন্তু এভাবে ফিল করতে হবে, একটু বুঝতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আলফা ইকুয়ালস টু মাইনাস বিটা, অথবা কেউ যদি এটা চায় যে বিটা ইকুয়ালস টু মাইনাস আলফা, দুইটা লিখতে পারে। আচ্ছা, অনেকে বলতে পারো এখানে এই যে পরবর্তীতে তুমি হয়, দেখো তুমি কি করবা, এখানে কিন্তু তোমার আননোন মানে হচ্ছে আননোনই আমি বলছি, যে এখানে দুইটা অ্যাঙ্গেল আলফা এবং বিটা, আমি এখানে কিন্তু আননোন আরো কমাই ফেললাম, কি করলাম? আলফাতে নিয়ে আসলাম সবকিছু। বলতো বুঝছো কিনা? আচ্ছা, কেউ কেউ বলতে পারো যে আমি কেন আলফা সমান মাইনাস বিটা লিখলাম না? হ্যাঁ, তুমি লিখে দাও এখানে, যদি কট বিটা লেখো কোনো সমস্যা নেই, হয় সব বিটাতে নিবা অথবা সব আলফাতে নিবা, হয় তুমি এটা ইউজ করবা অথবা সব জায়গায় এটা ইউজ করবা। বুঝতে পেরেছো? এরপর তুমি লিখবা যে এই মানটা যখন পেয়ে যাবা
তোমার জন্য তো খুশির খবর যে এটা আমরা তো এটা ব্যবহার করছি, তাহলে এটাকে পেয়ে গেছো তুমি মনে করো। তখন এটা এই যে এটাকে দেবে 2, এরপর লিখবা যে 2 নং এই যে এখানে এই লাইনটাতে আমি তাহলে এটাকে উঠাই নিয়ে আসি, এখান থেকে কাট করে নিয়ে আসি, সরি এটাকে আমি সরাই নিয়ে আসি, তাহলে তোমাকে বুঝাতে পারবো। ওকে, এবার এখানে লিখবা যে 2 নং এ বিটা সমান মাইনাস আলফা, অথবা এরকম লেখো বিটা সমান আলফা মাইনাস আলফা 1 নং এ বসিয়ে দিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই, কি পাই? তখন এটা লিখলা এবং এটা দিন শেষে এটা আমরা দেখলাম 1 মাইনাস 1 চলে আসলো ইকুয়ালস টু 0। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বলো তো বুঝছো কিনা? কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে এভাবে ফিল করতে হবে। এরপরেরটা আমরা যেতে চাই, ম্যাথ 4 আমাদের শেষ। এরপরে যেটা সেটা দেখো সবচাইতে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি বলো এটাই সবচাইতে ইম্পর্টেন্ট এই টাইপসের মধ্যে, এবং এটা এটা 2018 সালে আসছিল সকল বোর্ডে। আমরা সেটা একটু দেখতে চাই, অঙ্কটা আমরা এখান থেকে আহ, নিয়ে যেতে চাই কপি করার মাধ্যমে। ওকে, তাহলে এখানে বসাই। কি বলছে? এটা আসছে, এটা অনেক বড় অঙ্ক, 18 সালে আসছে সকল বোর্ডে। তো এখানে যেটা আসছে সেটা হচ্ছে দেখাইতে যদি দেওয়া আছে দুইটা জিনিস, যে √2 cos a সমান এইটা দেওয়া আছে। তো কি কি দেওয়া আছে আমরা একটু মার্ক করে নেই যে এই ব্যাপারগুলো আমাদের জানা আছে, তাহলে আমাদের জন্য রাস্তা দুইটা আছে এখানে। এর আগের মধ্যে রাস্তা একটা ছিল, তাহলে এবার আমাদের জন্য একটু সহজ। এই যে একটা রাস্তা এবং এই যে একটা রাস্তা দেওয়া আছে, এবার আমাকে বলছে তুমি প্রমাণ করে দেখাও। কি প্রমাণ করে দেখাবো? প্রমাণ করব হচ্ছে সাইন a মাইনাস বি, এটার মানটা হবে +-1/3। আমরা একটু যেতে চাই, দেখো এবার একটু ফিল করাতে চাই যে আমরা আসলে কোথায় যেতে চাই, তাহলে আমাদের উদ্দেশ্য কি, আমি কি চাই। আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলাম। ওকে, তো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সাইন a মাইনাস বি। সাইন a মাইনাস বি এর সূত্রটা যেন কি বলছে? সাইন সুষম বন্টনকারী এবং ব্যতিক্রমী না, মাইনাস আছে মাইনাসে থাকবে, তাহলে সাইন a cos b। এবার বলবে যে cos তুমি এবার একে নাও, সাইন তুমি এবার বিকে নাও, ঠিক আছে? এটা গেল। এরপর দেখো তো আমাকে কিন্তু মান নির্ণয় করতে বলছে, এই কথাটা একটু মানে খেয়াল করতে হবে। আবার বলছি, আমাকে মান নির্ণয় করতে বলছে, আমাকে সেটা খেয়াল রাখতে হবে যে মান নির্ণয় করতে বলছে। মান মানে কেমনি বুঝলাম মান নির্ণয় করতে বলছে? এখানে একটা সাংখ্যিক মান আসছে, দেখতে পাচ্ছ 1/3, অর্থাৎ এটা একটা মান না? সুতরাং আমাকে বুঝতে পারছো এখানে আমরা যদি কোনো মতে পেয়ে যাইতাম যে সাইনের মানে এত, কজের মানে এত, কজের মানে এত, সরি এটা cos b ছিল, আমি এ বলছি বলতে কি, বা sin b এর মানে এত, তাহলে কিন্তু আমাদের বসাই দিতে পারলে হয়ে যেত, কিন্তু মানগুলো যেহেতু দেওয়া নাই, তার মানে আমাকে বুঝতে পারছি যে এই যে দুইটা ব্যাপার আছে, এইটা এবং এইটা, এটা থেকে হচ্ছে আমাকে সবকিছু করতে হবে, মানে এই মানগুলো বের করতে হবে। এতটুকু কি বোঝা গেছে কিনা, ক্লিয়ার কিনা? আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো তাহলে আমাদের এখন প্রথম উদ্দেশ্য হচ্ছে এটাকে আমরা 1 নং দিয়ে ফেলবো। তাহলে এখানে আমরা আর যেতে পারছি না কেন? কারণ আমরা কিন্তু এই সম্পর্কে জানি না, তাহলে এখানে এটাকে 1 নং দেবো, 1 নং। এরপর আমরা কিন্তু কজে, এখান থেকে একটু দেখি যে কজের মানটা এবং সাইনের মানটা ডিরেক্টলি এখান থেকে পেয়ে যেতে পারি কিভাবে, আমি এটা একটু বলি। দেখো 1 নং দিয়ে রাখলাম, এরপরে দেওয়া আছে, কি দেওয়া আছে সেদিকে আমি উঠাই নিয়ে আসি। এটা দেওয়া আছে, ওকে, তো এটা দেওয়া আছে, এখান থেকে এটা নিয়ে আসো, এটা দেওয়া ছিল। তো এখান থেকে আমি কিরকম লিখতে পারি না বলতো? cos a এটা সমান হচ্ছে 1/√2 cos b, এখানে cos কিউব b, এরকম লিখতে পারি না বলতো? তাহলে cos এর মান পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে তুমি তো আমাকে এরকমও বলতে পারো যে ভাই এখান থেকে তো cos b এর মানও পেয়ে যেতে পারি। এরকম তো কোশ্চেন হতে পারে যে আমি এটা থেকে cos b পাইতে পারি না, কিভাবে পাইতে পারি? যে এরকম হয়ে যেতে পারে না যে cos b ইকুয়ালস টু হচ্ছে √2 cos a, আর এখানে মাইনাস cos কিউব b, এমন করে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইভাবে আমরা লিখবো না, কেন লিখবো না সেটা আমি বলবো। তাহলে এটাকে আর লিখবো না, একটু পরে বলছি যে কেন। এটা এমনি থাকুক এই বক্স করাটা। পরবর্তীতে √2 এটাকে 2 নং দিয়ে রাখো, √2 এখানে দাও সাইনে, দেখো আছে অন, তাহলে সরি এখানে আছে কি, এই যেটাকে নিয়ে আসতেছে এটা সাইন বি মাইনাস সাইন কিউব বি। তাই এখান থেকে আমরা পাই সাইন এ সমান 1/√2, এখানে থাকবে সাইন বি সাইন কিউব বি। এটাকে 3 নং দিলাম। তুমি এখান থেকে বলতে পারতা যে ভাই আমি তাহলে সাইন বির মানটা তো পেয়ে যেতে পারি এখান থেকে, সাইন বি সমান তাহলে আমরা কি লিখতে পারতাম? বলছে √2 সাইন এ প্লাস সাইন কিউব বি। দেখো তাহলে তোমার মনে যেটা প্রশ্ন এক, এই বক্স করলাম লাল কালি দিয়ে, যে কজের মান আমি পেয়ে গেছি, 1 নাম্বার মান হচ্ছে কজের মান পেয়ে গেছি। আচ্ছা, 2 নাম্বার তোমার মনে যে প্রশ্ন সেটা হচ্ছে সাইনের মান পেয়ে গেলাম, তাহলে
সাইনের মান পেয়ে গেছি। তারপরে তুমি প্রশ্ন করতে পারতা যে এখানে তো আমি এই মানগুলো পেয়ে গেছি, যে কজের মান, কজ বি এর মান এবং সাইন বি এর মান, তাহলে আমি এগুলো সব বসাই দিই। এখন দেখো তোমার কিন্তু এগুলাতে কোনো মান আসে না। শুনো, এখানে দেখো, এই যে এখান দিয়ে কোনোদিনও কি তুমি কজ বি এর মান পাবা? এটার মধ্যে থেকে সাইন বি এর মান কোনোদিনও পাবা? কারণ তুমি তো এর মান জানো না, বি এর মান জানো না। আবার এখানেও তুমি এর মান জানো না, বি এর মান জানো না। তুমি তাহলে কজ বি এর মান পাচ্ছ না, সাইন বি এর মানও পাচ্ছ না। সাংখ্যিক মান পাইতে হবে। বুঝতে পারছো কিনা? এই যে এখানে দেখো সংখ্যা একটা মান আছে, এটা কিন্তু পেতে হবে, তোমার তো নাই। তাহলে তুমি যদি কস বি এবং সাইন বি না পাও, তার মানে তুমি আলটিমেটলি কজেও পাইলা না, সাইনেও পাইলা না। কেন? কারণ এখানে তুমি বসাইতে পারবা না কস বি এর মান, এখানেও সাইন বি এর মান বসাইতে পারবা না। সমস্যা কিনা? তা আমরা চেষ্টা করবো যে কোনো মূল্যে আমরা কস বি কে আগে বের করে ফেলতে, অথবা সাইন বি কে আগে বের করে ফেলতে। তাহলে না হলে আমার দেখো এখানে কজের মধ্যে কিন্তু অটোমেটিক কস বি লুকায়িত আছে, সাইনের মধ্যেও সাইন বি লুকায়িত আছে। তার মানে আমাকে বুঝতে হবে যে আমাকে সাংখ্যিক মান পেতে গেলে অবশ্যই কস বি অথবা সাইন বি এর মান লাগবে। এখন দেখো, যদি আমার কস বি এর মান পাওয়া যায়, তুমি তাহলে আমাকে ফিল করার চেষ্টা করো, বুঝো কিন্তু কথাটা। তাহলে আমি কি বললাম, কি বলতে চেষ্টা করলাম, যে তুমি যদি এখানে দেখো লিখে দিচ্ছি, যে তুমি যদি আসলে কস বি পাও, সাপোজ কোনো একটা মাধ্যমে কস বি পাও, তার মানে কিন্তু তুমি আলটিমেটলি সাইন বি এর মানও পাই গেলা। কেমনে বুঝলাম যে সাইন বি এর একটা মান পাইলাম? কারণ আমরা জানি সাইন বি কে লেখা যায় স্কয়ার রুট 1 মাইনাস কজ স্কয়ার বি। তাহলে আমি যেহেতু কস বি এর মান পাই গেছি, তার মানে সাইন বি এর মান পাই গেলাম। আচ্ছা দেখো, কস বি এবং সাইন বি এর মান পাই গেলে তুমি যদি এখানে বসাও, যে কস বি, এখানে কস বি বসাও, আর এখানে সাইন বি বসাও, তাহলে আমি সাইনে কজ এর মানও পাই গেলাম আলটিমেটলি। কি বুঝো নাই? এইটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। বুঝতে পেরেছি? তাহলে কেন আমি সবকিছু কেমনে লিখবো না? ঠিক আছে? এতটুকু বোঝা গেছে কিনা? ওকে। এবার এবার একটা কাজ করো। সেই কাজটা কি? সেটা হচ্ছে, আমরা এবার দরকার হচ্ছে, আমরা আবার বলছি, এবার আমাদের দরকার হচ্ছে যে কোনো মূল্যে কস বি বা সাইন বি যে কোনো একটা মান বের করা। এখন এটা কেমনে বের করবো? ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আবার বলছি, আমার আমার উদ্দেশ্য হচ্ছে কস বি এবং সাইন বি এর মান বের করা। তো আরো শর্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে হয় কস বি অথবা সাইন বিটা বের করবো। মনে করো আমি কস বিটা বের করতে চাই, তার মানে দেখো কেন কস বিটা বলছি, যে কস বি থাকলে আমরা সাইন বি এরটাও পেয়ে যাবো অটোমেটিক। কিভাবে পাবো সেটা আবার বলছি, 1 মাইনাস কজ স্কয়ার বি এর উপর রুট দিলে আমরা জানি এটা হচ্ছে সাইন বি হবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে তুমি বুঝতে পারছো আমাদের উদ্দেশ্য, আমি যদি বলি সেটা হচ্ছে কস বি বের করা অথবা সাইন বি বের করা, তাহলে আমি সাইন বি আর বলছি না, অথবা আর বললাম না। হ্যাঁ, তাহলে তাহলে আমার আমার এই 2 আর 3 থেকে কি বের করা উদ্দেশ্য? কস বি বের করা। তাহলে কজে আর হচ্ছে সাইন, এগুলো কিন্তু থাকবে না, কারণ আমার উদ্দেশ্য কি বের করা? কস বি অথবা সাইন বি বের করা। সাইন বি বের করা। তাহলে কিভাবে দেখো তো, এই 2 আর 3 থেকে কজে আর সাইনে থাকে না? কি কাজ করলে কে বলতে পারে? কি কাজ করলে আমরা থাকবে না কজে আর সাইনে? কজে আর সাইনে কখন থাকে না? যখন আমরা কজে কে স্কোয়ার করবো, সাইনে কে স্কোয়ার করবো এবং যোগ করে দিব, তখন আর কজে কস বি থাকবে না, বরং এটা সমষ্টি হয়ে যাবে 1। বলো তো বুঝছো কিনা? তাহলে আমি আমার গোল বা গন্তব্য বোঝানোর জন্য আমি বলতে চাচ্ছি, আমার প্রধান টেকনিক হচ্ছে কস বি বের করা অথবা সাইন বি বের করা। কেন? কারণ দেখো, কস বি আর সাইন বি এর মাধ্যমে কজে আর সাইনের মান পাওয়া যায়। আমার সাংখ্যিক মান বের করতে হবে, এক। 2 নাম্বার কাজ হচ্ছে, তাহলে আমি যেহেতু কস বি অথবা সাইন বি বের করতে যাব, তা আমি দেখতে পাচ্ছি যে আমার কজে আর সাইনের দরকার হচ্ছে না। তাহলে কজে আর সাইনকে সরাই ফেলতে হবে। সরানো যায় কিভাবে? এই কাজটা করলে। তাহলে আমরা কি এই কথা বলতে পারি, 2 কি স্কয়ার করব, 3 কি স্কয়ার করব, প্লাস যোগ করব, তাহলেই কজে আর সাইনে সরে যাবে। তারপর আমরা দেখব যে তারপর বাকিটুকু কাজ দেখব যে কিভাবে কস বিটা বের হয়ে যায়। ওকে, তাহলে আমরা সেই কাজটা করব। এই কথা লিখে দাও, যে 2 নংকে স্কয়ার এবং 3 নংকে স্কয়ার করলে, স্কয়ার করে যোগ করে পাই কি পাই? কি পাই? ডান পাশে দেখো কজ স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ, এটা হচ্ছে বাম পাশ। এবার ডান পাশে আসো, ডান পাশে দেখতে পাচ্ছ এটা স্কয়ার হয়ে যাবে, এটাও cos b প্লাস cos কিউব b, এটাও স্কয়ার হয়ে যাবে। এই পাশে 1/√2 স্কয়ার হয়ে যাবে। sin b মাইনাস sin কিউব b, এটাও স্কয়ার হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছ এই পার্টটা চলে আসে হচ্ছে 1, আর এখান থেকে এটা হচ্ছে 1/2। এখানেও কিন্তু 1/2 আছে, তাহলে সেটাকে আমি কমন নিয়ে ফেলছি। এখান থেকে হচ্ছে cos b cos কিউব b হোল স্কয়ার, এখান থেকে হচ্ছে sin b মাইনাস sin কিউব b, এটাও হোল স্কয়ার থাকে। ওকে, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? এখন দেখো, এই যে এক্সপ্রেশনটা আসলো, এই যে এটা কিন্তু পুরাটা আছে cos b আর sin b সমন্বয়, তাই না? এখন আমরা চাইলে এটাকে, আমরা যদি cos b এর মান চাই, sin কে cos বানাই ফেলবো, তাইলে হয়ে গেল। অথবা কেউ যদি চায় যে না আমি sin b এর মান চাই, তাহলে সে cos কে sin বানাবে। আমি cos b এর মানটা চাই, এই কারণে আরেকটা কাজ করতে পারি, এখানে এই 2টা এই পাশে নিয়ে আসতে পারি গুণ করে, এই যে এই 2টা এখানে আর গুণ, তাহলে এখানে থাকবে হচ্ছে এটা cos b প্লাস cos কিউব b হোল স্কয়ার, এখানে থাকবে হচ্ছে sin b, আর এখানে sin কিউব b হোল স্কয়ার। আমরা যে কোনো একটাকে cos কে sin বানাবো অথবা sin কে cos বানাবো। তাহলে আমি আরেকটা কাজ করে নেই, এখান থেকে এভাবেও লিখতে পারি, দেখো cos বিটা যদি কমন নেই, থাকবে হচ্ছে 1 প্লাস cos স্কয়ার b, এখানে অবশ্যই স্কয়ার, দেখো আমারটা একটু কালি দিচ্ছে না, এখানে cos স্কয়ার b, এটাকে আমরা হোল স্কয়ার লিখতে পারি। দেখো তো একই জিনিস কিনা?
পরেরটাকে আমরা লিখতে পারি সাইন বি কমন নিতে চাই, তাহলে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার বি, এটা হোল স্কয়ার করে দাও। আচ্ছা, লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে কজ স্কয়ার বি, আর পরেরটুকু লিখতে পারি, তাহলে এখানে আর ব্র্যাকেট না দিই, এখানে লিখতে পারি 1 প্লাস কজ স্কয়ার বি হোল স্কয়ার, আর এখানে লিখতে পারি সাইন স্কয়ার বি, আর 1 মাইনাস কজ স্কয়ার সাইন স্কয়ার বি মানে হচ্ছে কজ স্কয়ার বি, তার উপর আবার একটা স্কয়ার। ওকে, এখান থেকে দিন শেষে কি লেখা গেল, কজ স্কয়ার বি, দেন এটাকে আমরা সূত্রে ভাঙলে 1 প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে হচ্ছে কস টু দি পাওয়ার 4 আসবে। আর এখানে আমরা লিখতে পারি সাইন স্কয়ার বি কে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার বি, আর এখানে লিখতে পারি কস টু দি পাওয়ার 4b। তো এখান থেকে গুণ করে দেন এবার কজ স্কয়ার বি প্লাস 2 কস টু দি পাওয়ার 4b, আর এখানে থাকে হচ্ছে কস টু দি পাওয়ার 6b, এখানে থাকে কস টু দি পাওয়ার 4b, আর এখানে কস টু দি পাওয়ার 6b। এবার একটু কাটাকাটি করে দেই, তাহলে কি হবে, এই টার্ম আর এই টার্ম কাটাকাটি যাবে, তো আর কাটাকাটি না করবেন, আপনার খাতার মধ্যে কাটাকাটি করবেন না, তাহলে এখানে থাকবে কি কজ স্কয়ার বি, আর এখানে দুইটা cos টু দি পাওয়ার 4b, আর এখানে একটা cos টু দি পাওয়ার 4b, মানে হচ্ছে তিনটা cos টু দি পাওয়ার 4b, এটা থাকলো। ঠিক আছে, আচ্ছা এই পাশে দেখুন একটা 2 ছিল কিন্তু রাইট হ্যান্ড সাইডে, সরি লেফট হ্যান্ড সাইডে, এই যে যেখানে 2 ছিল। তো এখান থেকে আমি দিন শেষে যদি সুন্দর করে সাজাতে চাই, এরকম লিখতে পারি এখান থেকে 2, আর এখানে cos স্কয়ার b একটা কমন নিলাম, তাহলে 1 প্লাস 3 cos স্কয়ার b পাচ্ছি। এখান থেকে এবার এইভাবে নিয়ে আসি 3, আরেকটা কাজ করা যেতে পারে, সেটা এই লাইন না লিখি, এখান থেকে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে 3 cos টু দি পাওয়ার 4b মাইনাস, সরি, প্লাস cos স্কয়ার b মাইনাস 2 ইকুয়ালস টু 0 লিখে ফেললাম। এখান থেকে আবার কি করতে পারি, এবার আমরা এরকম লিখতে পারি, দেখো 3 cos টু দি পাওয়ার 4b, আর এখানে একটা 3 আনতে চাই, 3 cos স্কয়ার b মিডল টার্ম করে ফেলতে চাই, আর এখানে হচ্ছে আমাদের 2 cos স্কয়ার b দিতে চাই, হয়ে গেল, মিডল টার্ম করে ফেললাম। তো এখান থেকে আবার কি লিখতে পারি, 3 cos স্কয়ার b কমন নিতে পারি, তো থাকে হচ্ছে cos স্কয়ার b প্লাস হচ্ছে 1, এখান থেকে মাইনাস 2 কমন নিলে cos স্কয়ার b হচ্ছে 1 থাকে ইকুয়ালস টু 0। দেখো এখন এখান থেকে লিখতে পারি cos স্কয়ার b ইকুয়ালস টু হচ্ছে 1 একটা, এখান থেকে থাকে 3 cos স্কয়ার b মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা জানি দুইটা জিনিসের গুণফল 0 লিখতে হবে, হয় cos স্কয়ার b প্লাস 1 ইকুয়ালস টু 0, অথবা 3 cos স্কয়ার b মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পাই cos স্কয়ার b ইকুয়ালস টু মাইনাস 1, আর এখান থেকে পাই 3 cos স্কয়ার b ইকুয়ালস টু 2, অতএব cos স্কয়ার b ইকুয়ালস টু 2/3। দেখো কোনো কিছুর স্কয়ার, আবার বলছি, কোন একটা ব্যাপারের স্কয়ার কখনো নেগেটিভ 1 হতে পারে, বাস্তব সংখ্যা হতে পারে না, তার মানে এটা গ্রহণযোগ্য না। তাহলে এখান থেকে এটাই গ্রহণযোগ্য হবে, তাহলে cos b সমান হচ্ছে তোমার, তাই আমরা লিখো রুট দিয়ে তারপর 2/3। ওকে, তাহলে এটা কি বুঝতে পারছি আমরা কিভাবে আসলো। তাহলে দেখো আমাদের cos b এর মান পেয়ে গেছি। এখন আসলে এত বড় কাজ করার মাধ্যমে শুধুমাত্র cos b এর মান পাইছো, তাহলে এখানে বসাইতে হবে, 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসাতে হবে। তো দেখো 1 নং এবার বসাও, তো 1 নং এ বসিয়ে পাই। তো 1 নং এ কি ব্যাপারগুলো ছিল জানো, দেখো এরকম ছিল। তো আমাদের এই পর্যায়ে এসে আমরা বসেছিলাম sin a cos b, তারপর হচ্ছে cos a sin b। ওকে, রাইট। তো এখান থেকে আমরা জানি sin এর মানটা আমরা একটা বিশেষ মান ধরে নিয়েছিলাম, sin এর মানটা, যে sin এর মান ছিল 1/√2, এরপরে sin b মাইনাস sin কিউব b। আচ্ছা, দেখো পারলে এটা মনে হয় 3 নং এ ছিল, সাপোজ এই যে এখানে sin b মাইনাস sin কিউব b। ওকে, পরেরটা cos b, cos b এর মান তো আমরা এইমাত্র বের করলাম, তাই কিনা, তাই কিনা, তাই আমি একত্রে বসাবো, পরে বসাবো, এই কারণে এটাকে আমি রাখলাম। আচ্ছা, cos এর মানও আমাদের বের করা ছিল 1/√2, এখানে থাকবে হচ্ছে cos b প্লাস cos কিউব b, এখানে sin b আছে যথারীতি থাকুক। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সবকিছুকে চেষ্টা করব cos এ নিয়ে যেতে। আবার কেন, cos b এর মান আমরা কিন্তু জানি 1/√2, এখান থেকে sin b কমন নিলাম, তাই থাকে 1 মাইনাস sin স্কয়ার b, cos b যথারীতি থাকুক, কারণ এই মানগুলো তো আমি জানি 1/√2। এবার দেখো cos b আবার এখান থেকে কমন নাও, এখান থেকে 1 প্লাস cos স্কয়ার b, এখানে sin b। আচ্ছা, তো দেখো দুটার মধ্যে কি কি কমন আছে সেগুলো নেই, 1/√2 কমন আছে, তারপরে এখানে দেখো cos b আছে, sin b আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, তাহলে এগুলো কমন নাও, তাহলে এগুলো একটু কমন নিয়ে ফেলি, cos b sin b কমন নিলাম, থাকলো কি বাকিটা, থাকলো হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার b প্রথমে, এরপর থাকলো হচ্ছে এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসের সাথে এগুলো গুণ করলে মাইনাস হয়ে যাবে cos স্কয়ার b। ওকে, তো এখান থেকে কি লিখতে পারি, cos b আর হচ্ছে sin b, আর এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে মাইনাস কমন দিলে 1 আর 1 কাটা গেল, তাহলে মাইনাস কমন দিলে sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি
1/√2 sin b কে লেখাতে পারি কি? sin b কে লিখতে পারি কি? sin b কে লিখতে পারি হচ্ছে আহ, আমরা cos আকারে সাজাবো। এই sin b কে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার b। আর cos b যথারীতি থাকুক cos b এর জায়গায়। আচ্ছা, এটার মান কিন্তু হচ্ছে 1। তাহলে দেখো এটার মান পুরোটা মান 1 কেন? কারণ sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b মানে হচ্ছে 1, আর মাইনাস সামনে আছে, এই কারণে এই পাশে এই যে মাইনাস 1 দিয়ে দিলাম। তো এবার দেখো আমাদের ছোট হয়ে গেছে। তুমি প্রশ্ন করতে পারতা যে আপনি এখানেই তো বসাইতে পারতেন, এইগুলাতেই তো বসাই দিতে পারতেন, এগুলাতেই বসাইতে পারতেন cos b এর মান। আমরা একত্রে বসাতে চাইছি, ঠিক আছে? এই কারণে, আর কোনো কিছু না। তো এখান থেকে লিখতে পারি -1/√2 1 cos স্কয়ার b, cos এর মান ছিল প্লাস মাইনাস √2, সরি √2/3, তাহলে এখানে 2/3 আসবে শুধু, তাই না? cos b এর মান এখানে ছিল এরকম প্লাস মাইনাস স্কয়ার রুট 2/3 এরকম। এখান থেকে এটা ক্যালকুলেশন করতে চাই এখন, মাইনাস এখানে 1/√2, আর এটাকে করলে কত আসে? 3 1, তার মানে 1/√3। এখান থেকে হচ্ছে প্লাস মাইনাস এখানে স্কয়ার রুট 2/3। তো দেখো একটা মাইনাস আছে। আমি যদি মনে করে নিলাম যে এই শুধুমাত্র প্লাস নিয়ে কাজ করবো, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে। তারপরে এই রুট টু কাটাতে তুমি বুঝো কিন্তু, এই √2 আর এই √2 কাটা, আর এখানে একটা √2 মানে হচ্ছে শুধু থাকে 1/3। সরি, শুধু 3 তো কেন 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 থাকে? এই √2 আর এই √2, দুইটা √2 মিলে না শুধু 3 থাকে? ওকে। এবার আরেকটা জিনিস তো আমাদের রয়ে গেছে। এটা 3 ছিল। আরেকটা জিনিস কি? এবার যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হতে পারে। তাহলে এখানে প্লাস হতে পারে। দেখছো? একই জিনিস। বুঝছো কিনা? ওকে। এইটাই হচ্ছে আমাদের প্রমাণ ছিল। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই অঙ্কটা একটু বড়। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের টাইপ 1। টাইপ 1 মানে কোনো ফ্র্যাকশন থাকবে না। তখন ম্যাথগুলোকে আমরা কিভাবে করব? আবার বলছি, টাইপ 1 মানে কোনো ফ্র্যাকশন থাকবে না। তখন ম্যাথগুলোকে আমরা কিভাবে করব? সেটা করলাম। ঠিক আছে? এই যে পাঁচটা ম্যাথ শেষ আমাদের, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথটা করে ফেলছি, সবচেয়ে বড় ম্যাথটা করে ফেলছি। এর পরের দিন আমরা টাইপ 2 এবং টাইপ 3 যদি হয়, পরের দিন আমরা ক্লাসটা শেষ করার চেষ্টা করব। মনে হয় না পারবো পরের দিন। তারপরেও তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।